বাংলাদেশে যে হ্যাকার মুক্ত হতে চায়, আপনি যাদের সাথে শুনলাম যোগাযোগ করেন তারাই এই প্রতারণার শিকার হচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায় কি? আপনি দেশবাসীকে কি বলতে চান? আসসালামু আলাইকুম। এর পূর্বে আমি কয়েকটা লাইভে এবং রেকর্ডেড ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে হ্যাকার চক্র সারা দেশে ছড়িয়ে আছে, যারা ইন্ডিয়ার প্রত্যক্ষ মদদে বাংলাদেশে 2007 সাল থেকে আহ, কম বেশি কমপক্ষে 16 কোটি জনগণের উপর নজরদারি করছে। এর বিরুদ্ধে আমি সোচ্চার। 2011 সাল থেকে আজ 2025 সাল শেষ হয়ে 2026 সাল চলছে, আমার হাতে তাদের বিরুদ্ধে সকল রকমের এভিডেন্স এবং প্রুফ, নথিপত্র সবকিছু আছে। আমি যে কথা এখন আজকে বলতে চাই, আপনাদেরকে প্রমাণ সহ প্রমাণ করে দিব যে কিভাবে তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মকে নিজেদের আহ, আওতায় নিয়ে এসছে। প্রথমত আমি বলতে চাই, আমার এই নিউজগুলো দুটো পত্রিকা, প্রথমত 9 ডিসেম্বর বঙ্গ সংবাদ প্রকাশ করে পুরো ঘটনা 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত কি কি ঘটেছে হ্যাকারদের মাধ্যমে, আমি কিভাবে ভুক্তভোগী সেটা প্রকাশ করে, এবং পরবর্তীতে দৈনিক খোলা বাজার আহ, এই সংবাদটি হ্যাকাররা কিভাবে এই কাজগুলো করে থাকে সেটা প্রকাশ করে এবং এর বর্তমান কন্ডিশন কি সেটা প্রকাশ করে। আমি একটা একটা করে দিতে চাই, উদাহরণ দিতে চাই, প্রকাশ করতে চাই। ভাই একটু আপনি একটু ধরেন, এই পাশ থেকে কেউ একজন একটু ধরেন তো। এটা এটা ধরলে আমি দেখাবো। আমি একটা একটা করে প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম প্রমাণ দেখাচ্ছি, আমার গুগল আইডি, গুগল অ্যাকাউন্ট হ্যাকারদের দ্বারা ইন্ডিয়া থেকে নিয়ন্ত্রিত হয়। আহ, আপনারা দেখতেছেন, এখানে দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, এখানে দেখেন ইন্ডিয়া থেকে এই ডিভাইসটি নিয়ন্ত্রিত হচ্ছে, আমার গুগল অ্যাকাউন্ট দেখতেছেন নিশ্চয়ই। ওকে, এরপরে দ্বিতীয়ত দেখাচ্ছি আমার ফেসবুক আইডি। আমার ফেসবুক আইডি, আমার ডিভাইস এইটি, আমার ডিভাইস উপরে দিস ডিভাইস লেখা আছে। এ বাদে যতগুলো ডিভাইস এই একই রকমের ডিভাইস দেখতে, উইন্ডোজ, উইন্ডোজ পিসি, এছাড়াও বিভিন্ন জায়গা, মনিরামপুর বাংলাদেশ, চিটাগাং, রাঙাবালি, ঢাকা, ঢাকা, বড়াই ইত্যাদি এলাকা থেকে, এবং আমার এক জিমেইল অ্যাকাউন্ট খুলনা, খুলনা, চিটাগাং, রাঙাবালি, ঢাকা, ঢাকা, বড়াই ইত্যাদি অঞ্চল, বিভিন্ন অঞ্চল থেকে তারা নিয়ন্ত্রণ করছে। আপনারা আরেকবার প্রমাণটা দেখে নেন যে ইন্ডিয়া থেকে তারা কিভাবে আমার সাথে যুক্ত আছে। আপনার এই ইন্ডিয়া থেকেও হ্যাকাররা আপনার সঙ্গে যুক্ত আছে আপনাকে হয়রানি করার জন্য। মূলত মোরা এই এই হ্যাকারদের পিছনে ইন্ডিয়ার প্রযুক্তি, ট্রেনিং এবং অর্থনৈতিক সহায়তা সবসময় ছিল, আছে, এখনো তারা তাদের মাধ্যমেই কাজ করতেছে, তাদের সহযোগিতা, এবং আমাদের বাংলাদেশের 16 কোটি, কমপক্ষে 16 কোটি মানুষের ব্যক্তিগত অর্থনৈতিক অর্থনৈতিক এবং ব্যক্তিগত অর্থনৈতিক এবং রাজনৈতিক সকল ইনফরমেশন তারা এখান থেকে কুক্ষিগত করে তাদের ইন্ডিয়াতে পাচার করে, এবং সেখানে তারা বিভিন্ন ভাবে আমাদের এই আমাদের মানুষকে হ্যাকিং করে তাদের লাইফ, পার্সোনাল লাইফের গোপনীয়তাকে পুঁজি করে, তাদেরকে তাদের দুর্বলতাকে পুঁজি করে তাদেরকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, আমি এরপর দেখাচ্ছি, আপনারা আরেকবার দেখুন, ভিভো Y18 ইন্ডিয়া। বাংলাদেশের যে সেটগুলো আছে সবই দেখেন ভিভো Y18, ভিভো Y18, ভিভো Y18, আর ইন্ডিয়া থেকেও ভিভো Y18। আচ্ছা, এরপরে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে পটুয়াখালী থেকে, নিউ ডিভাইস পটুয়াখালী থেকে। এরপরে
আইচ নোট দা নিউ নিউ অ্যানাদার নিউ ডিভাইস আরেকটা থেকে। এরপরে যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, লগ ইন নিয়ার ঢাকা নিউ ডিভাইস ক্রোম অন লিনাক্স, লিনাক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে তারা এই কার্যক্রম তাদের এই কার্যক্রমগুলো করে করে থাকে। আপনি এই ভুক্তভোগী কতদিন যাবত শিকার হয়েছেন? 2011 সাল থেকে। 2011 সাল থেকে আপনি কোনো আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হয়েছেন কিনা হ্যাঁ, কোনো? আমি 2018 সালে আমি যখন ইন্ডিয়া ভ্রমণে ছিলাম অফিসিয়াল ট্যুরে, সেখানে ইন্ডিয়াতে পরপর দুটো সিম আমি কিনি সেখানে, এবং পরবর্তীতে 2 দিনে ইউজ করার পর আর করতে পারি নাই, যে কারণে দুটো সিম কিনেছিলাম। পরবর্তীতে সেখানে থাকাকালীন অবস্থায় আমার অফিসিয়াল ইমেল হ্যাক করে সকল ইমেল ডিলিট করে দেওয়া হয়। পরবর্তীতে ঢাকায় এসে আমি ধানমন্ডি থানায় 2018 সালে জিডি করি একই এই বিষয়ের উপরে, এবং তখন আমার কাছে কিছু স্ক্রিনশট ছিল, সেগুলো দাখিল করি। আর পরবর্তীতে 2024 সালে একই ঘটনা ঘটে, 25 সালে আমি জিডি করি, আহ, এবং সেই সময় আমার কাছে বেশ কিছু স্ক্রিনশট ছিল, সেগুলো আমি দাখিল করি। এবং পরবর্তীতে যখন তারা এনআইডি হ্যাক করে, আমার এনআইডি হ্যাক করে অন্য এনআইডি ব্যবহার করে আমার গ্রামীণ ফোন সিমটি ডিঅ্যাক্টিভেট করে দেয়, তখন আমি গ্রামীণ ফোন সেন্টার বসুন্ধরা সিটি শাখায় যখন যোগাযোগ করতে যাই, তখন সেখানে যেয়ে দেখি 2012-13 সালে যে হ্যাকারদের সাথে আমার বাকবিতণ্ড এবং হাতাহাতি হয়েছিল, তাদেরকে প্রকাশ করার কারণে তাদের একজন ওই গ্রামীণ ফোন সেন্টারের বসুন্ধরা সিটি শাখার প্রধান হয়ে বসে আছে। এখন বাংলাদেশে তো অনেক লোক আছে, হ্যাঁ, যে লোকে থাকা অবস্থায় আপনার প্রতি হ্যাকারদের আক্রোশ কেন? কারণ আমি তাদের সত্যটা, তাদের এই গোপন সত্যটা আমি 2012 সালে জেনে যাই, এবং পরবর্তীতে এটা প্রকাশ করার চেষ্টা করি, এবং প্রকাশ করার চেষ্টা করলে তাদের সাথে আমার একটা বাকবিতণ্ডা এবং পরবর্তীতে হাতাহাতি হয়। এবং তারপরে আমি বিষয়টা যে এলাকায় ছিলাম ভূতের গলি, সেখানে জানিয়ে দিয়ে আসি, এবং তখন তারা আমাকে হুমকি দেয় যে তারা আমাকে কখনোই ছাড়বে না, যেভাবেই হোক আমাকে মারবে। তো অলরেডি আমাকে 2018 সালের পর থেকে এখন পর্যন্ত 3বার প্রাণ হত্যা, মানে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে। এবং তার 3-4 দিন আগেও রাত 11:30 দিকে আমি রাস্তা পার হওয়ার সময় একটা মোটরসাইকেল আমাকে অযাচিত ভাবে ধাক্কা দিয়ে আমি পড়ে যাই, কিন্তু সামান্য ব্যথা পাই। এই কাজটা তারা এই 3-4 দিন আগেও করে। এর আগে আমার অ্যাক্সিডেন্ট করছিল, আমি যখন রাস্তা পার হচ্ছিলাম বৃষ্টির দিনে, আইল্যান্ডের উপরে উঠছে, আমাকে পিছনে একজন ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গেছে। আমি সরাসরি চলন্ত গাড়ির সামনে পড়ে আমার এখানে 16টা, আমার কপালে 16টা সেলাই পড়ে। আপনি এ পর্যন্ত সাইবার ক্রাইম, তারপরে বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা যারা এই ধরনের কাজ করেন, তাদের সাথে আপনার যোগাযোগ হয়েছে কিনা? হ্যাঁ, আমার সাথে সবারই যোগাযোগ হয়েছে। আমি র‍্যাব 2 সিওর স্যারের সাথে কথা বলেছি, খালিদ স্যারের সাথে কথা বলেছি। তিনি আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করেছি, এবং পরবর্তীতে মামলাও দায়ের করেছি। যে অন্যান্য যেমন সিআইডি সাইবারের সাথে যোগাযোগ করেছি, ডিবি সাইবারের সাথে যোগাযোগ করেছি। তারাও আমাকে মামলা করার ব্যাপারে পরামর্শ দিয়েছেন, কারণ মামলা না করা পর্যন্ত তারা এই আসামিদেরকে সরাসরি গ্রেফতার করতে পারছেন না। তো মামলা করা হয়েছে, কিন্তু এখন সমস্যা হচ্ছে যে আমি না পারছি র‍্যাব সিওর সাথে যোগাযোগ করতে। আর যারা যেই কর্মকর্তারা আগে সিআইডি সাইবারে ছিলেন এবং ডিবি সাইবারে ছিলেন, তারা ইতোমধ্যে ট্রান্সফার হয়ে গেছেন, যার জন্য নতুন যারা আসছে তাদের সঙ্গে আমি কথাও বলতে পারতেছি না, এই বিষয়ে বুঝাইতেও পারতেছি না, কারণ তাদের সঙ্গে আমি দীর্ঘদিন কথা বলি। আপনি যেহেতু হ্যাকারদেরকে চিনে ফেলেছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা করেছেন কিনা? জি জি, মামলা করা হয়েছে। শুধু তাদের বিরুদ্ধে না, গ্রামীণ ফোনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। একই মামলায় গ্রামীণ ফোন 13 নম্বর আসামি, 12 নম্বর পর্যন্ত মামলার প্রধান আসামি যারা বা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে বর্তমানে, তাদের নাম ঠিকানা সহ দিয়ে দেওয়া হয়েছে মামলায়। এবং দুটো পত্রিকা, বঙ্গবাজার পত্রিকা এবং খোলাবাজার পত্রিকা, এখানেও তাদের নাম ঠিকানা পরিষ্কার করে ফোন নাম্বার সহ দিয়ে দেওয়া হয়েছে। তাদের এনআইডিও আমার কাছে আছে। তাদের এই এনআইডি থাকা অবস্থায় আপনি তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে কেন তাদের পরিষ্কার করতে পারছেন না যে বিভিন্ন মিডিয়ায় আপনার প্রকাশিত হয়েছে? তা আমাদের উচিত সচেতন নাগরিক হিসাবে যেটা প্রয়োজন, একজন সংবাদকর্মী হিসাবে আপনার কাছে জানতে চাই তারা কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আচ্ছা, র‍্যাব 2 এর সিও খালিদ স্যার আমাকে জানিয়েছিলেন, আমাকে তার ব্যক্তিগত নাম্বারও দিয়েছিলেন। তার অফিসিয়াল নাম্বার আগে থেকে ছিল, গভর্নমেন্ট নাম্বার যেটা। তিনি আমাকে বলেছিলেন রাতের বেলা হলেও যখনই হোক তোমার প্রয়োজন হলে আমাকে কল করবা, আমি তোমাকে সাহায্য করব।
সেই ভদ্রলোকের সাথে আমি আর যোগাযোগ করতে পারি নাই, কারণ তার পিএস মনির সাহেব, এসআই মনির, তিনি কোনোভাবেই আমাকে সিও স্যারের সাথে দেখা করার ব্যবস্থা করে দেননি। এবং যতবার আমি গেছি 6 দিন 1 রাত আমি র্যাব অফিসে অপেক্ষা করছি তার জন্য। আমাকে দেখা করতে দেওয়া হয় নাই, বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়েছে। পরবর্তীতে যখন আমি মিডিয়া নিয়ে গেছিলাম র্যাব অফিসে আবার দেখা করার জন্য তার সাথে, তখন তিনি আমাকে বলা হয়েছে আপনি একটু ওয়েট করেন, আপনার সাথে স্যার দেখা করার ব্যবস্থা করতেছি। এভাবে করতে করতে রাত সন্ধ্যা 7টার সময় আমাকে জানা হলো আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, আপনি ওয়েট করবেন কি করবেন এটা আপনার ইচ্ছা, আপনি আরো 7 দিন ওয়েট করলে আপনি দেখা করতে পারবেন না। এভাবে আমাকে আহ, কি বলবো, প্রতারিত করা হয়েছে। র্যাব অফিস, র্যাব 2 এর সিও সিও সাহেবের পিএস এসআই মনির আমাকে এভাবে করেছে। যখন আমি এসআই মনিরের সাথে সরাসরি কন্ট্যাক্ট করার চেষ্টা করি, একবার কথা বলতে পেরেছিলাম, তারপরে তিনি আমার নাম্বার ব্লক করে দেন। পরবর্তীতে আরেকটা নাম্বার দিয়ে কথা বলি, তখন তাকে জিজ্ঞেস করি কেন আমাকে এইভাবে হেনস্থা করা হয়। তিনি বললেন, তখন বললেন যে তিনি সরকারি তিনি ছুটিতে ছিলেন, তিনি ছুটিতে ছিলেন। তো এই কথা জানার পর আমি তাকে বললাম যে ভাই এই সময় তো আপনি কথা বলছিলেন, এখন আপনি বলছেন আপনি ছুটিতে। বলেন না ভাই আমি ছুটিতে ছিলাম, আপনি নেক্সট দিন আমাকে কথা বলে আসেন। এরপরে যখন আবার ওই নাম্বার থেকে কল দিলাম, দেখলাম ওই নাম্বারও ব্লক করে দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি এখন যেটা সিচুয়েশন, আমি গতকাল পর্যন্ত যা যা ঘটেছে তা একটু জানাতে চাই। আমি এখন পর্যন্ত 200-র বেশি সামাজিক গণমাধ্যম এর পোর্টালে, নিউজ পোর্টালে, 200-র বেশি নিউজ পোর্টালের গ্রুপে এই বিষয়ে পোস্ট করেছি। 2টা পত্রিকার কাটিং সহ কাটিং আপলোড করে এই বিষয়টি জানানোর জন্য, জনসচেতনতা তৈরির জন্য পোস্ট করেছি। 12 ঘন্টার মধ্যে প্রত্যেকটা গ্রুপের থেকে পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। আপলোড করা পোস্ট, প্রকাশিত পোস্ট, অ্যাপ্রুভাল পাওয়ার পরে প্রকাশিত পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে এবং আমাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। 200-র বেশি গ্রুপ, গ্রুপ, অনলাইন নিউজ চ্যানেল, অনলাইন টিভি চ্যানেল, যেসব গ্রুপগুলো আছে 200-র বেশি। আপনি এই বিষয়ে কি পরিতার পেতে চাচ্ছেন এইটা বলেন। আহ, আমি আরেকটা বিষয় অ্যাড করতে যাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের 6টা গ্রুপ, তারেক রহমান সাহেবের 8টা গ্রুপ, ডক্টর জুবাইদা রহমানের 6টা গ্রুপ, 12টা গ্রুপ, ডক্টর ব্যারিস্টার জাইমা রহমানের এরকম 14টা গ্রুপের মতো, 12-14টা গ্রুপের মতো। তারপরে হাসনাত আব্দুল্লাহ 6টা-7টা গ্রুপের মতো, তাসনিম জারার 12-14টা গ্রুপের মতো। আহ, এরকম এই মানুষগুলোর গ্রুপেও এই পোস্টগুলো করেছি। এখানেও বিএনপির বিভিন্ন গ্রুপে পোস্ট করেছি, ডক্টর শফিকুর রহমানের গ্রুপে পোস্ট করেছি। সব জায়গা থেকে পোস্ট আপলোড করার পরে, অ্যাপ্রুভ হয়ে প্রকাশিত হওয়ার পরে, ওয়ালে প্রকাশিত হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে ডিলিট করে আমাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। তার প্রত্যেকটা উদাহরণ আমি একটা উদাহরণ দেখাচ্ছি এবং আমি দেখাতে পারি। এটা ছিল আরটিভিতে, আমাকে পোস্টটা প্রকাশিত হয়েছে, পরবর্তীতে ডিলিট করে দেওয়া হচ্ছে। এবং আমি আর দেখাতে চাচ্ছি, বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন সিকিউরিটি পোর্টাল, সাইবার সিকিউরিটি পোর্টাল সাইবার একাত্তর, তাদের গ্রুপে আমি পোস্ট করি। দেখাচ্ছে থ্যাংকস ফর ইউর পোস্ট, ইটস বিন সাবমিটেড টু গ্রুপ অ্যাডমিশন ফর অ্যাপ্রুভাল। 6টা 10-এ, ঠিক 6টা 10-এ আমি যখন ভিতরে আমার ইয়েতে ঢুকি, আমার আইডিতে ঢুকি, তখন দেখা যায় আহমেদ সাহাব হ্যাজেন্ট পোস্টেড এনিথিং ইয়েট ইন সাইবার